আসসালামু আলাইকুম। আহ সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমাদের একটা স্পেশাল সেশন, লাস্ট আওয়ার ডায়মন্ডের। আহ, আমরা সিভিএস ফিজিওলজির কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমাদের রেসিডেন্সি পরীক্ষা একেবারেই দরজায় করা নাড়ছে, হাতে একেবারেই সময় নেই। এই সময়ে আমাদের যার যতটুকু প্রিপারেশন হয়েছে বা সামনে যতটুকু নিব, আমরা মোটামুটি একটা কথা বলে থাকি যে রেসিডেন্সি পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ রেসিডেন্সি পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো থেকেই আপনার কমন পড়বে। তবে একটা বিষয় শুধু, যে আপনার অপশনগুলো চেঞ্জ থাকবে, প্রশ্নের সিকোয়েন্সটা একটু চেঞ্জ থাকবে, এটা হচ্ছে বিষয়। আর সবচেয়ে বেশি চেঞ্জ থাকে ফিজিওলজিতে। ফিজিওলজিতে আপনার মোটামুটি সব টপিকসই কমন থাকে, কিন্তু আপনার স্টেম গুলো কিন্তু সরাসরি কমন পড়বে না বিগত সালের প্রশ্ন থেকে। এই জন্য যে কথাটা প্রথমেই বলতে চাই, সেটা হলো আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার, মানে ক্রিস্টাল ক্লিয়ার একটা নলেজ থাকতে হবে। আপনি যেই বিষয়টা সলভ করছেন সেটা যাতে আপনি একদম বুঝে শুনে সলভ করেন, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে। এর মধ্যে সিভিএস ফিজিওলজি থেকে আমাদের প্রত্যেকবারই প্রায় বেশ কয়েকটা এমসিকিউ আসে, এসবিএ আসে। রেসিডেন্সি পরীক্ষায় গতবারও আসছিল, তার আগের বারও আসছিল, ডিপ্লোমা পরীক্ষায় আসছিল। অর্থাৎ সিভিএস ফিজিওলজির কিছু কিছু বিষয় নিয়ে আমাদের কনফিউশন হয়, সেই বিষয়গুলো আমাদেরকে একটু দূর করতে হবে। তো আলটিমেটলি আমি প্রশ্নের আলোচনার শুরুতে দু একটা টপিকস নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি, এবং সেই টপিকস এর আলোচনার পরে আমি প্রশ্নের আলোচনাটা করব। তো যারা আছেন, যদি একটু খেয়াল করেন, অল্প একটু সময় আমরা দিব, কিন্তু এই প্রশ্নগুলো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা ফিজিক্স অফ ব্লাড ফ্লো। এখান থেকে প্রত্যেকবারই আপনার প্রশ্ন আসবে, রেসিডেন্সি পরীক্ষায়, ডিপ্লোমা পরীক্ষায় প্রত্যেকবারই প্রশ্ন আসবে ফিজিক্স অফ ব্লাড ফ্লো থেকে। এখানে যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে কিন্তু তিনটা সূত্র আমাদের শিটে দেওয়া আছে ফিজিক্স অফ ব্লাড ফ্লো থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সূত্র দিয়ে তো আমরা সবকিছু সম্ভব না মনে রাখা। বিশেষ করে এই 3 নম্বরে যে পসিলিস লটা আছে, এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে যদি আপনি সূত্র দিয়ে চিন্তা করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এটা সূত্র মনে রাখাও কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যাতে আপনার জন্য এটা সহজ হয়। এবং দেখেন, প্রথমেই যে ভেলোসিটি দিয়ে একটা সূত্র আছে, ভেলোসিটি এফ ইকুয়াল টু ফ্লো বাই ক্রস সেকশনাল এরিয়া। এটা আমাদের মনে থাকে যে ব্লাড ফ্লো যত বেশি হবে ভেলোসিটি তত বেশি হবে। সহজ কথায় যদি বলি, ব্লাড ফ্লো যত বেশি হবে আমাদের ভেলোসিটি তত বেশি হবে। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা যদি আমরা বলি, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে ভেলোসিটি তত কম হবে। এই জন্য আমরা বলি যে, একটা কথা যদি আমরা বলতে চাই, আমাদের সবচেয়ে বেশি ক্রস সেকশনাল এরিয়া কোনটার বেশি? ক্যাপিলারির বেশি। সো আলটিমেটলি ক্যাপিলারিতে আমাদের ব্লাডের ভেলোসিটিটা সবচেয়ে কম থাকে। এই সূত্রটা থেকে এই কয়েকটা সিদ্ধান্তে কিন্তু আমরা আসতে পারি। আর পরবর্তীতে ওহমস ল যেটা আছে, এখানে একটা কথা মনে রাখলেই হবে, আপনার ব্লাড ফ্লোটা আপনার হচ্ছে রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। কি বললাম? ব্লাড ফ্লোটা রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তো আপনি যদি এই কয়েকটা জিনিস খেয়াল করেন, তাহলে কিন্তু আপনার জন্য এমনিই আপনি সব এমসিকিউ সলভ করতে পারবেন। এবং পসিলিস লতে আপনি একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন শুধু, সেটা হলো আপনার ব্লাড ফ্লোটা আপনার রেডিয়াসের টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক। বাকি সূত্রটা আপনার না মনে রাখলেই হবে, আপনি এমনিই মিলাইতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্লাড ফ্লোটা রেডিয়াসের টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক। তারপরে যদি আমরা একটু সহজ করে চিন্তা করি, এটা আমরা প্রায় সবাই যারা জিনিসের সাথে ক্লাস করেছি জিনিসটা দেখেছি, যে আমাদের এরকম একটা সহজ চিত্র, এখান থেকে হার্ট শুরু হয়েছে, হার্টের পরে অ্যাওর্টা, তারপর আর্টারি, তারপর আর্টারিওল, আর্টারিওল পরবর্তীতে ক্যাপিলারি ফর্মেশন করছে, ক্যাপিলারিটা পরবর্তীতে ভেনিউল ফর্মেশন করছে, ভেনিউলটা পরবর্তীতে ভেইন ফর্মেশন করছে, তারপরে সেটা ভেনা কাভা হিসেবে আবার হার্টে ফেরত যাচ্ছে। তো আপনি এখানে একটা কথা চিন্তা করবেন, আপনি হার্ট থেকে যত দূরে যাবেন আপনার ভেলোসিটি তত কমতে থাকবে। এই কারণে আপনার অ্যাওর্টাতে ভেলোসিটি হবে হাইয়েস্ট, কারণ হার্টে এটা সবচেয়ে কাছে। আবার ক্যাপিলারিতে ভেলোসিটি হবে লোয়েস্ট, কারণ এটা হার্ট থেকে সবচেয়ে বেশি দূরে আছে। দুইটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে আপনার ভেনা কাভা অ্যাওর্টা দুইটাই তো হার্টের সব কাছাকাছি। তাহলে এখানে আপনি কিভাবে তুলনা করবেন? সেক্ষেত্রে আমরা বলছি মনে রাখার জন্য যে আর্টারিয়াল সাইডে অবশ্যই ভেনাস সাইডের চেয়ে ভেলোসিটি বেশি হবে।
অর্থাৎ কারেসপন্ডিং আর্টেরিয়াল সাইডে ভেনাস সাইডের চেয়ে ভেলোসিটি বেশি হবে। এই জন্য অ্যাওর্টাতে ভেলোসিটি ভেনাল কাভার চেয়ে বেশি, আর্টারিতে ভেলোসিটি ভেনের চেয়ে বেশি, আর্টারিওলে ভেলোসিটি ভেনিউল চেয়ে বেশি। তো এই দুইটা কথা, তার মানে হার্ট থেকে যত দূরে যাচ্ছি আমাদের ভেলোসিটি তত কমছে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কারেসপন্ডিং আর্টারিয়াল সাইডে ভেলোসিটি ভেনাস সাইডের চেয়ে বেশি। তারপরে যদি আমরা এখান থেকে এই চিত্রের সাথে সহজে দু একটা কথা চিন্তা করি, সেটা হচ্ছে আমরা হার্ট থেকে যত দূরে যাচ্ছি কমছে তিনটা জিনিস, বাড়ছে দুইটা জিনিস। হার্ট থেকে আমরা যত দূরে যাই আমাদের বাড়ে পালস প্রেশার এবং হচ্ছে স্মুথ মাসেল। এবং হার্ট থেকে আমরা যত দূরে যাই কমে তিনটা জিনিস, একটা হচ্ছে ইলাস্টিক টিস্যু, একটা হচ্ছে ভেলোসিটি, একটা হচ্ছে মিন প্রেশার। আচ্ছা, ইলাস্টিক টিস্যুর সাথে মিন প্রেশার যেহেতু ডাইরেক্ট সম্পর্ক, এই জন্য সেই ক্ষেত্রে যদি আমাদের ইলাস্টিসিটি বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে বেড়ে যায়। এই কারণে আমরা যদি ডিক্রিজ ইলাস্টিসিটি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কথাটা চিন্তা করতে হবে, যে তার মানে ইনক্রিজ হচ্ছে কি পালস প্রেশার এবং স্মুথ মাসেল, ডিক্রিজ হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য টিস্যু, ভেলোসিটি এবং মিন প্রেশার। এই সহজ দুইটা কথা কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি যাতে এমসিকিউ গুলো পড়ার সময় আমাদের আর ব্যাকে না আসতে হয়, আমাদের জন্য সহজ হয়। তারপর ব্লাড ফ্লো কিসের কিসের সমানুপাতিক যদি আমরা ডাইরেক্ট বলি, সেখানে হচ্ছে ইফেক্টিভ পারফিউশন প্রেশার রেডিয়াস, মানে যত বেশি আপনার একটা ইয়াতে ইফেক্টিভ পারফিউশন থাকবে, অর্থাৎ যেখানে আপনার যত বেশি ব্লাড ডিমান্ড হবে সেখানে তত বেশি ব্লাড যাবে, সহজ কথা। রেডিয়াস যত বেশি হবে, একটা ভেসেলের ডায়ামিটার যত বেশি হবে সেখানে তত বেশি ব্লাড যাবে। একটা ভেলোসিটি যত বেশি হবে ব্লাড ফ্লোর, অর্থাৎ যেখানে আমার ব্লাড যাচ্ছে সেখানে ব্লাড যাওয়ার ভেলোসিটিটা যত বেশি হবে তত বেশি পরিমাণ ব্লাড যাবে। এগুলো কিন্তু সহজ কথা। তারপর ক্রস সেকশনাল এরিয়া, যত জায়গা জুড়ে ব্লাড যাবে সেখানে ব্লাড ফ্লোটা ওভারঅল সামারাইজটা কি হবে, সামারাইজটা তো বেশি হবে, ঠিক না? ওভারঅল যোগ করলে আমরা বেশি পরিমাণ ব্লাড ফ্লো পাবো। মেটাবলিক অ্যাক্টিভিটি, মেটাবলিক অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে একটা টিস্যু যত বেশি মেটাবলিক অ্যাক্টিভিটি করবে তার ব্লাড ফ্লোটা তত বেশি হবে। এই দু একটা কথা কিন্তু আমরা চিন্তা করলেই বুঝতে পারি। তারপর হচ্ছে পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট, হার্ট যত বেশি পাম্প করবে তার ভেলোসিটিটা তত বেশি হবে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে সহজেই বোঝা যাচ্ছে কিন্তু ব্লাড ফ্লো কত বেশি, কোথায় বেশি হবে কোথায় কম হবে। তারপর ইনভার্সলি রিলেশন যদি আপনি ধরেন তাহলে তিনটা জিনিসের ইনভার্সলি রিলেশন। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, আচ্ছা আমার যাওয়ার পথে যত বেশি বাধা হবে তাহলে আমার ব্লাড ফ্লোটা তত কম হবে, সহজ একটা কথা। তারপর ভিসকোসিটি অফ ব্লাড, ভিসকোসিটি হচ্ছে ব্লাডের সান্দ্রতা। তো ব্লাডটা যত ভারী হবে তত আস্তে আস্তে যাবে, এই জন্য ব্লাড ফ্লোটা তত কম হবে। লেন্থ অফ দ্য ব্লাড ভেসেল, একটা ব্লাড ভেসেলের লেন্থটা যত বেশি হবে ব্লাড ফ্লোটা তখন কত হবে, ব্লাড ফ্লো তত কম যাবে কারণ অনেক দূরে তাকে যেতে হচ্ছে। তাহলে এই কথাগুলো যদি আপনি মুখস্থও না করেন এমনি চিন্তা করেন আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাচ্ছে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ ব্লাড ফ্লো। এখানে একটু খেয়াল করেন, রেজিস্ট্যান্স হচ্ছে ডাইরেক্টলি রিলেটেড তিনটা জিনিসের সাথে। একটা হচ্ছে ভিসকোসিটি, লেন্থ এবং ভেলোসিটি, এবং ইনভার্সলি রিলেটেড তিনটা জিনিসের সাথে, টোটাল ক্রস সেকশনাল এরিয়া, রেডিয়াস এবং ইলাস্টিসিটি। আরেকবার আমি বলছি, দেখেন ডাইরেক্টলি রিলেটেড মানে কি বোঝা যাচ্ছে, সেখানে হচ্ছে ভিসকোসিটি অফ দ্য ব্লাড, ব্লাডটা যত ভারী হবে, ব্লাডের সান্দ্রতা যত বেশি হবে তাহলে কি হবে, ব্লাডটা ওয়ালে তত বেশি ধাক্কা দিবে, ভারী ব্লাড তত বেশি ধাক্কা দিবে ভেসেলের ওয়ালে। আর আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি জানি, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে ভারী ব্লাড যদি ভেসেল ওয়ালে জোরে ধাক্কা দেয় তাহলে আলটিমেটলি কি হচ্ছে, ভেসেল ওয়ালও জোরে একটা রিটার্ন দিবে, ঠিক আছে, জোরে একটা রিফ্লেকশন দিবে। সো এটাকে আলটিমেটলি কি বলছে, এটাকে বলছে হচ্ছে ভিসকোসিটি যত বাড়ছে তত বেশি রেজিস্ট্যান্স হচ্ছে। দ্বিতীয়তে যদি আমরা চিন্তা করি যে লেন্থ অফ দ্য ব্লাড ভেসেল, একটা ব্লাড ভেসেলের লেন্থ যত বেশি হবে তার রেজিস্ট্যান্সটা তত বেশি হবে, অর্থাৎ যত দূরে আমাকে যেতে হবে তত বেশি বাধা অতিক্রম করতে হবে, সহজ কথা। ভেলোসিটি অফ দ্য ব্লাড, ভেলোসিটির কথাটাও আপনি চিন্তা করেন, একটা ব্লাডে যত বেশি পরিমাণ ভেসেল ওয়ালে ধাক্কা দিবে সেটা কিসের উপর নির্ভর করে, সেটা তো ভেলোসিটির উপরেও নির্ভর করে। তার মানে ভেসেলের মধ্যে যত জোরে ব্লাড যাচ্ছে সে ভেসেলের ওয়ালে তত জোরে ধাক্কা দিচ্ছে, আর ভেসেলের ওয়ালে যদি তত জোরে ধাক্কা দেয় তাহলে ভেসেল ওয়ালও সেভাবে কিন্তু রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। তাহলে ভেলোসিটি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের সাথে একদম ডাইরেক্টলি সমানুপাতিক।
এরপর যদি আমরা ইনভার্সলি রিলেশন ধরি, যে রেজিস্ট্যান্সটা আমরা তিনটা জিনিসের ইনভার্স রিলেশন, একটা টোটাল ক্রস সেকশনাল এরিয়া, একটা রেডিয়াস এবং ইলাস্টিসিটি। এই কথাটা যদি আপনি চিন্তা করেন, তাহলে টোটাল ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে, আর রেজিস্ট্যান্স তত কম হবে, অর্থাৎ ক্যাপিলারিতে রেজিস্ট্যান্স তত কম। রেডিয়াস অফ দ্য ব্লাড ভেসেল, যত বেশি ডায়ামিটার ভেসেলের, তাহলে আমি তত কম রেজিস্ট্যান্স ফিল করব, ঠিক না? এটা সহজ কথা। ইলাস্টিসিটি, যত বেশি ভেসেলটা ডিস্ট্যান্ট হবে তত কম রেজিস্ট্যান্স আমি ফিল করব। তো আলটিমেটলি এগুলো আমরা একটু দেখে নিলাম। এখন যদি আমরা লাস্ট আওয়ারের প্রশ্নগুলোতে চলে আসি, ফিজিক্স অফ ব্লাড ফ্লোতে কি কি প্রশ্ন আছে, তাহলে এই প্রশ্নগুলো আমি আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই জিনিসগুলো করতে পারেন। আচ্ছা, প্রশ্নগুলোতে যদি আমি যাই সেক্ষেত্রে দেখেন, প্রথম প্রশ্নতে বলা আছে ভেলোসিটি অফ ব্লাড ফ্লো। আচ্ছা, ভেলোসিটি ক্লোজ টু জিরো কোথায়? ইন অ্যাসেন্ডিং অর্ডার ডিউরিং ডায়াস্টল। তাহলে এখানে দেখেন ক্লোজ টু জিরো, ডায়াস্টল হচ্ছে মানে কি? ডায়াস্টল হচ্ছে মানে আমার লেফট ভেন্ট্রিকুলে ব্লাড ফেরত আসতেছে, ঠিক না? তার মানে আমার অ্যাসেন্ডিং অর্ডার থেকে যখন আমার ব্লাডটা বের হয়ে যায়, কখন যায়? তখন হচ্ছে সিস্টোলের সময়। যখন ভেন্ট্রিকল সিস্টোলে থাকে তখন অ্যাসেন্ডিং এওর্টাতে ব্লাড বের হয়ে যায়। যখন ভেন্ট্রিকল আবার ডায়াস্টল হওয়া শুরু করে, এই ব্লাডটা ফেরত আসার চেষ্টা করে, ঠিক না? এই ব্লাডটা যখন হার্টে ফেরত আসার চেষ্টা করবে, একটু পরিমাণে ব্লাড সেটা আমার করোনারি সার্কুলেশনে কিন্তু চলে যাবে। ফলে আলটিমেটলি অ্যাসেন্ডিং এওর্টাতে কোনো ব্লাডই থাকবে না বলা যায়। তো আলটিমেটলি ভেলোসিটিটা এখানে জিরো হবেই আর্লি ডায়াস্টলে, কারণ ব্লাডটা ফেরত আসার চেষ্টা করবে, আমার অ্যাওর্টিক ভালভগুলো বন্ধ হয়ে যাবে, করোনারি সার্কুলেশনে আমার ব্লাডটা চলে যাবে। বি নাম্বারে যদি বলি, হায়ার ইন দ্য ক্যাপিলারিজ দেন ইন দ্য আর্টারিওলস, কি বলছে দেখেন, হায়ার ইন দ্য ক্যাপিলারি, ক্যাপিলারিতে ভেলোসিটি আমি কি বললাম, লোয়েস্ট হবে। তার মানে এখানে কিন্তু ভুল আছে, যে ক্যাপিলারি সবচেয়ে বেশি লোয়েস্ট হবে, আর্টারিওলস এর চেয়েও কিন্তু লোয়েস্ট হবে, তার মানে একটা ভুল। সি নাম্বারে বলা আছে হায়ার ইন দ্য আর্টারিজ দেন ইন দ্য আর্টারিওলস, আর্টারি যেহেতু হার্টের কাছাকাছি আর্টারিওলের চেয়ে, তো আলটিমেটলি আর্টারিসে কিন্তু ভেলোসিটি বেশি হবে। তারপর ডি নাম্বারে বলা আছে হায়ার ইন ভেনুস দেন ইন দ্য আর্টারিওলস। তাহলে চিন্তা করেন, আমার ভেলোসিটিটা হচ্ছে কারেসপন্ডিং ভেনাস সাইডের চেয়ে আর্টারিয়াল সাইডে বেশি হবে। তাহলে এখানে যেহেতু বলছে যে ভেনুসে বেশি হবে, তার মানে এটা ভুল বলছে। ই নাম্বার কি বলা আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ব্লাড ভেসেল। একটু আগে কিন্তু বলেছি যে এই সূত্রটা কি ছিল, ভি ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ আপনার ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে তার ভেলোসিটিটা তত কম হবে। তাহলে ইনভার্স রিলেশন, তাহলে ই নাম্বারটা ট্রু হচ্ছে। দেখেন এখানে কনসেপ্টটা কিন্তু আমাদের মোটামুটি এতক্ষণ যা আলোচনা করলাম সবগুলো কিন্তু এখানে কাজে লাগলো। তারপর এখন চলে আসছেন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কখন বাড়ছে কখন কমছে। এই নাম্বারে বলা আছে ভেলোসিটি অফ ব্লাড ফ্লো, অর্থাৎ ভেলোসিটি যত বাড়বে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স তত বাড়বে, তার মানে এটা ডাইরেক্টলি সমানুপাতিক। তারপর হচ্ছে ভিসকোসিটি অফ ব্লাড ফ্লো। ভিসকোসিটি মানে কি, আমি বলছি ব্লাডের সান্দ্রতা। ব্লাডটা যত ভারী হবে সে ওয়ালে তত জোরে ধাক্কা দিবে, আর সে যদি ওয়ালে জোরে ধাক্কা দেয়, ওয়ালও তত জোরে তাকে ফেরত দিবে। সো আলটিমেটলি কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইরেক্টলি সমানুপাতিক হচ্ছে। সি নাম্বারের কথা যদি আমরা চিন্তা করি, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ব্লাড ভেসেল। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে আমরা কি দেখলাম, রেজিস্ট্যান্সটা তত কম হবে। তার মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ আমাকে যদি যাওয়ার অনেক পথ থাকে, আমার বাধাটা কিন্তু কোনো না কোনো দিকে আমি চলেই যাব, বাধাটা কিন্তু কম হবে। এভাবে চিন্তা করলে কিন্তু আপনার জন্য সহজ হয়। দুই নম্বরে বলা আছে রেডিয়াস অফ দ্য ব্লাড ভেসেল। আচ্ছা দেখেন, রেডিয়াস যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা নিয়ে কারো কনফিউশন হয় না। ই নাম্বারে বলা আছে লেন্থ অফ দ্য ব্লাড ভেসেল। তার মানে আপনি চিন্তা করেন, একটা ব্লাড ভেসেলের লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স কিন্তু তত বেশি হবে। কারণ কি, আমাকে যত দূর যাইতে হচ্ছে একটা নির্দিষ্ট পথে, আমার বাধাটা কিন্তু তত বেশি আসতেছে। তার মানে এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল না। তাহলে এখানে দেখেন সি আর ডি কিন্তু আমাদের ট্রু হচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু অহরহ পরীক্ষায় অনেক বেশি আসে ফিজিক্স অফ ব্লাড ফ্লো থেকে। তারপরে যদি চিন্তা করেন ব্লাড ফ্লো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, ব্লাড ফ্লো যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, ভিসকোসিটি অফ ব্লাড। এখানে আমরা একটু আগে বললাম যে ব্লাডটা যত ভারী হবে সে তত
যেতে পারবে না, তার যেতে তত সমস্যা হবে। তাহলে ভিসকোসিটির সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তারপর বি নাম্বারে কি বলা আছে? ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ব্লাড ভেসেল। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে ব্লাড ফ্লো তত বেশি হবে। এটা আমি একটু আগেই বললাম, কারণ আমাদের সূত্রও যদি আপনি চিন্তা করেন, আলটিমেটলি ব্লাড ফ্লো কিন্তু ক্রস সেকশনাল এরিয়ার সমানুপাতিক। কারণ আপনার যত বেশি যাওয়ার পথ থাকবে তত বেশি পরিমাণ ব্লাড যাবে, সহজ কথা। তারপর লেন্থ অফ দ্য ব্লাড ভেসেল, একটু আগে বললাম একটা পথ দিয়ে যত দূরে যেতে হবে তত বেশি কম ব্লাড যাবে। সো লেন্থ অফ দ্য ব্লাড ভেসেলের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দুই নম্বরে যদি বলি প্রেসার গ্রেডিয়েন্ট। আচ্ছা, ওহম সূত্রতে যদি আমরা দেখি, ব্লাড ফ্লোটা হচ্ছে আমার প্রেসার গ্রেডিয়েন্টের সমানুপাতিক এবং আমার রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। সো আলটিমেটলি একখান থেকে আরেকখানে ব্লাড ফ্লো হচ্ছে, এর মধ্যে প্রেসার ডিফারেন্সটা যত বেশি হবে তত সহজে ব্লাড যাবে, তো ব্লাড ফ্লোটা তত বেশি হবে। এটা একদম সহজ করে কিন্তু আমরা চিন্তা করতে পারছি। আর ই নাম্বারে বলা আছে ডায়ামিটার অফ দা ব্লাড ভেসেল। আচ্ছা, একটা ভেসেলের ডায়ামিটার যত বেশি হবে তার ব্লাড ফ্লোটা কি হবে? ব্লাড ফ্লোটা হচ্ছে তত বেশি আম, হবে, কারণ যত বেশি প্রস্থ পথ দিয়ে যাবে তত বেশি পরিমাণে ব্লাড যাবে। তো আলটিমেটলি এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, ব্লাড ফ্লো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল অফ দ্য ব্লাড ভেসেল, প্রেসার গ্রেডিয়েন্ট এবং ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেল। এই তিনটা কিন্তু ট্রু হচ্ছে। তারপরে যদি আমরা খেয়াল করি, রেজিস্ট্যান্স টু ব্লাড ফ্লো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, একটা ভেসেলের ব্লাড ফ্লো হচ্ছে তো ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিসের সাথে? রেজিস্ট্যান্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আবার রেজিস্ট্যান্স প্রশ্ন আসছে। এরকম প্রশ্ন কিন্তু অহরহ আপনার সাথে আসতেই থাকবে। সো আলটিমেটলি আমরা কি পড়েছি? রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের তিনটা জিনিসের ডিরেক্টলি প্রপোর্শনাল। একটা হচ্ছে ভিসকোসিটি, একটা লেন্থ, একটা ভেলোসিটি। এবং ইলাস্টিসিটির সাথে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু ব্যস্তানুপাতিক। আর ফোর্থ পাওয়ার অফ দ্য রেডিয়াস অফ দ্য ব্লাড ভেসেলের সাথে আমাদের ব্লাড ফ্লো কিন্তু সমানুপাতিক। ঠিক আছে, আমরা কি পৌসিলিস লটাতে যদি আবার যদি চলে যাই, দেখেন একটু খেয়াল করেন, পৌসিলিস লটা যদি আমরা আরেকবার খেয়াল করি, প্রথম স্লাইডটাই আমি দেখিয়েছিলাম, এখানে ব্লাড ফ্লোটা কিন্তু আমার রেডিয়াসের ভাইয়া টেবিল একটা কর। কোশ্চেন ছিল। জি অবশ্যই, বলেন। হ্যাঁ, ব্লাড ফ্লো হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি, আবার বলতেছে যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা সেটাও হচ্ছে ফ্লো মানে ভেলোসিটির সাথে হচ্ছে প্রপোর্শনাল। মানে এই জায়গাটা আমার একটু কনফিউশন লাগে, এটা একটু ক্লিয়ার করবেন হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আমি বলছি, যখন আপনি একটার সাথে আরেকটা জিনিস তুলনা করবেন, ফিজিক্স অফ ব্লাড ফ্লোতে, ফিজিক্সে আমরা কি পড়তাম? ফিজিক্সে আমরা পড়ি যে যখন দুইটা একটার সাথে একটা তুলনা করি তখন বাকি সবগুলোকে আপনার ধ্রুবক ধরতে হয়। ঠিক আছে, তো এখানে আপনি ওই চিন্তাটা করবেন, যখন একটার সাথে আরেকটা তুলনা করবেন তখন বাকি সবগুলোকে আপনি ধ্রুবক ধরবেন, বাকি কোনো কিছু চেঞ্জ হচ্ছে না এরকম ধরে ফেলবেন। ঠিক আছে, তাহলে আপনি দেখেন ভেলোসিটি মানে কি? বেগ, ব্লাড কত দূরে যাচ্ছে, কত জোরে যাচ্ছে, ঠিক না? এখন ব্লাড যত জোরে যাবে আলটিমেটলি আপনার ব্লাড ফ্লোটা তো তত বেশি হবে, ঠিক না? কারণ ব্লাড যত জোরে যাচ্ছে আপনার ব্লাড ফ্লোটা তত বেশি হচ্ছে, কারণ অল্প সময়ের মধ্যে অনেক পরিমাণ ব্লাড চলে যাচ্ছে কারণ ব্লাডটা জোরে যাচ্ছে। এই জন্য আপনার যে ব্লাড ফ্লোর সাথে ভেলোসিটির সাথে ব্লাড ফ্লোটা ডিরেক্টলি সমানুপাতিক। কিন্তু তখন কিন্তু আপনাকে রেজিস্ট্যান্সটাকে ধ্রুবক ধরতে হবে, মানে রেজিস্ট্যান্স কোনো চেঞ্জ হচ্ছে না সেই ক্ষেত্রে। কিন্তু আপনি যদি আবার ধরেন যে ভেলোসিটির সাথে আপনার রেজিস্ট্যান্সের সম্পর্কটা, তখন কি হবে? তখন বাকি সবগুলোকে ধ্রুবক ধরতে হবে। তো আলটিমেটলি যখন আপনার ভেলোসিটি বেশি হবে তখন ভেসেল ওয়ালে জোরে ধাক্কা দিবে, এবং ভেসেলের ইলাস্টিসিটির কারণে তত বেশি রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করবে। ফলে আপনি একটা জায়গাতে যাচ্ছেন, জোরে ধাক্কা দিচ্ছেন, তো ভেসেলটাও আপনাকে সমান প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করবে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। সো আলটিমেটলি সে আগে রেজিস্ট্যান্সটাও তত বেশি দিবে। আলটিমেটলি তখন ভেলোসিটি আবার কমে যাবে, আবার ভেলোসিটি বাড়বে, রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করবে, আবার ভেলোসিটি কমে যাবে। অর্থাৎ বডিতে যে রেগুলেটরি মেকানিজম গুলো আছে, ভেলোসিটি বেড়ে গেছে, এখন রেজিস্ট্যান্স বাড়ায় দিয়ে ভেলোসিটিটা পরবর্তীতে কমায় দেওয়া, এগুলো সব রেগুলেটরি মেকানিজমের জন্য। এই জন্য আপনি সহজভাবে যদি চিন্তা করেন, একটার সাথে আরেকটা যখন চিন্তা করবেন, বাকি সব জিনিসগুলোকে ধ্রুবক ধরবেন। ভেলোসিটি বাড়ছে, বেশি পরিমাণ ব্লাড যাবে, তার মানে মানে জোরে ব্লাড যাচ্ছে এই জন্য বেশি পরিমাণ ব্লাড যাবে, এই জন্য ভেলোসিটির সাথে ডাইরেক্টলি সমানুপাতিক। আর যদি আপনি রেজিস্ট্যান্সের কথা চিন্তা করেন, যত জোরে ব্লাড যাবে ওয়ালে তত ধাক্কা দিবে, এই জন্য ওয়াল তত বেশি বিপরীত প্রতিক্রিয়া দিবে, এই জন্য রেজিস্ট্যান্সটা বেশি হয়ে যাবে। বোঝা গেছে আপু? আপনি একটার সাথে একটা যখন জি চিন্তা ভাইয়া। করবেন তখন বাকি সবগুলোকে ধ্রুবক ধরবেন, যে আর কিছু চেঞ্জ হচ্ছে না, খালি ওই দুইটাই চিন্তা করবেন।
তাহলে সম্ভব হবে। না হলে কি হবে, আপনি একটার সাথে আরেকটা যদি মিলাইতে যান, আপনি যদি চিন্তা করেন ভেলোসিটি যত বেশি হচ্ছে ব্লাড ফ্লো তত বেশি হচ্ছে, আবার ভেলোসিটি যত বেশি হচ্ছে রেজিস্ট্যান্স তত বেশি হচ্ছে, ঠিক না? আবার রেজিস্ট্যান্স যত বেশি হচ্ছে ব্লাড ফ্লো আবার কম হচ্ছে, আপনার মাথায় কিন্তু গোলমাল লেগে যাবে। এই জন্য একটার সাথে আরেকটা যখন চিন্তা করবেন, বাকি সব কিছুকে ধ্রুবক ধরবেন, আরেকটার সাথে আরেকটা তুলনা করতে যাবেন না। কারণ ফিজিক্সের সূত্র যখন আমরা পড়তাম তখন কিভাবে পড়তাম, এইটা সমানুপাতিক ওইটা যখন অল আর ধ্রুবক, ঠিক আছে, এরকম করে পড়তাম না? এরকমই বিষয়টা আপু, বুঝতে পারছেন? যাই হোক, তাহলে আমি যদি পরের বই এখানে নাম্বার পয়েন্টটাতে আমি যে কথাটা বলছিলাম, যে জন্য আমি আলোচনায় আবার গেছি, সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আমার কি ফোর্থ পাওয়ার অফ দ্য রেডিয়াস অফ দ্য ব্লাড ভেসেল। এটার সাথে না, ব্লাড ফ্লোর সাথে। আমার রেডিয়াসের টু দি পাওয়ার 4 এর সাথে ব্লাড ফ্লোরের ডাইরেক্ট সমানুপাতিক, অর্থাৎ রেডিয়াস যদি আপনার 2 গুণ বাড়ে, তাহলে আপনার ব্লাড ফ্লোটা 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16 গুণ বাড়বে। আচ্ছা, পরে তাহলে আমরা পরের টপিকসে যাব, ব্লাড প্রেশার রেগুলেশন এন্ড ইটস ব্লাড প্রেশার এবং ইটস রেগুলেশন। এখান থেকে প্রত্যেকবার কিন্তু প্রশ্ন আছে, এখানে এসবিও আসতে পারে, ট্রু ফলসও আসতে পারে। আহ মেজবা ভাই, আমার ইয়াটা কিন্তু স্লাইডের রাইটিং প্যাডটা কাজ করছে না, এটা একটু একজনকে পাঠায় ঠিক করে দেন, রাইটিং প্যাডটা। আচ্ছা, যাই হোক, ব্লাড প্রেশার অ্যান্ড ইটস রেগুলেশন, এখানে আমরা যে কথাগুলো চিন্তা করি, যে ব্লাড প্রেশারটা হচ্ছে আমাদের কিসের সাথে সমানুপাতিক, কয়েকটা বিষয়ের সাথে সমানুপাতিক, এগুলো আমরা জানি। একটা সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, পালস প্রেশার, মিন প্রেশার, এগুলো নিয়ে একটু গ্রসলি একটু আলোচনা করি 2-4 মিনিট, তারপরে আমরা প্রশ্নতে চলে যাব, যাতে আপনাদের প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়। প্রথমেই দেখেন সিস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার বলতে কি বোঝাচ্ছে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কার্ডিয়াক আউটপুট, এই কথাটা শুধু আমরা মনে রাখবো। তো একটা হার্ট যখন পাম্প করবে, পাম্প করলে সে তো জোরে পাম্প করে সেখান থেকে ব্লাড দিবে। তো কার্ডিয়াক আউটপুট বলতে কি বোঝায়? কার্ডিয়াক আউটপুট বলতে বোঝায় যে আমি একবার হার্ট পাম্প করলে সে 1 মিনিটের মধ্যে যতটুকু ব্লাড বের করে দিবে, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তার মানে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তার মানে আমার সিস্টোলিক ব্লাড প্রেশারটা স্ট্রোক ভলিউম এবং হার্ট রেটের উপর নির্ভর করছে, ডাইরেক্ট কথা। তাহলে কি বললাম, সিস্টোলিক ভলিউমটা স্ট্রোক ভলিউম, আর সিস্টোলিক প্রেশারটা স্ট্রোক ভলিউম এবং হার্ট রেটের উপর নির্ভর করছে, কারণ এই দুইটার গুণফলই হচ্ছে আমার কি, কার্ডিয়াক আউটপুট। তারপর যদি ডায়াস্টলিক প্রেশারের কথা চিন্তা করি, আচ্ছা, দেখেন, হার্ট থেকে ব্লাড বের হয়েছে, হয়ে ভেসেল ওয়ালে ধাক্কা দিচ্ছে, তো ভেসেল ওয়াল এবার রেজিস্ট্যান্স দিবে। এই ডায়াস্টলিক প্রেশারটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সের সাথে সমানুপাতিক। তার মানে আমার ভেসেলটা আগের অবস্থায় ফেরত আসার যে চেষ্টা, সেটাকেই বলে রেজিস্ট্যান্স। তার মানে আপনার ভেসেলটা যত বেশি রেজিস্ট্যান্স দিবে, আপনার ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা তত বেশি হবে। এই জন্য আমরা বলি ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই কথাটা। তারপর পালস প্রেশার কি? পালস প্রেশার হচ্ছে আমার এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে যে পার্থক্য, সেটাকে আমাদের পালস প্রেশার বলে। তো পালস প্রেশারটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক সহজ হয়ে যায়। দেখেন, পালস প্রেশার হচ্ছে আমাদের ডায়াস্টলিক এবং আমার সিস্টোলিক প্রেশারের মধ্যে পার্থক্য। তাহলে সিস্টোলিকটা যত বেশি হবে, পালস প্রেশার তত বেশি হবে, বা ডায়াস্টলিকটা যত কম হবে, আমার পালস প্রেশারটা তত বেশি হবে। ঠিক আছে, তার মানে এই দুইটার পার্থক্য। এখন একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পালস প্রেশারটা আমার স্ট্রোক ভলিউমের সাথে ডাইরেক্টলি সমানুপাতিক। যে কথাটা আমি বলছিলাম, পালস প্রেশারটা আমার স্ট্রোক ভলিউমের সাথে ডাইরেক্টলি সমানুপাতিক, এবং আমার কিছু কিছুর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে আপনি আরেকটা কথা মনে রাখবেন, আর দরকার হলে আপনি শিটে লিখে রাখবেন, সেটা হচ্ছে পালস প্রেশারটা আমার স্ট্রোক ভলিউমের সাথে ডাইরেক্ট সমানুপাতিক, আমার ইলাস্টিসিটি এবং কমপ্লায়েন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আবার কি বললাম, আমরা জানি ইলাস্টিসিটি এবং কম্পেন্সিবিলিটি যেটা, হ্যাঁ, ইলাস্টিসিটি এবং কম্পেন্সিবিলিটি, এই দুইটা কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক, কিন্তু দুইটাই আবার পালস প্রেশারের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পালস প্রেশার শুধু স্ট্রোক ভলিউমেরই ডাইরেক্টলি সমানুপাতিক, এবং ইলাস্টিসিটি এবং কম্পেন্সিবিলিটি এই দুইটারই কিন্তু ব্যস্তানুপাতিক, এই কথাটা একটু মনে রাখবেন। ঠিক আছে, তারপর হচ্ছে মিন প্রেশার। মিন প্রেশার মানে হচ্ছে আমার ডায়াস্টলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। তো এখানে যদি আমি চিন্তা করি ডায়াস্টলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার মিন প্রেশার, তাহলে একটা কথা মনে রাখবো, যে আমার ডায়াস্টলিক প্রেশারের উপরেই মেইনলি মিন প্রেশারটা নির্ভর করছে। মিন প্রেশারের প্রায় 60% প্রেজেন্ট করে হচ্ছে ডায়াস্টলিক প্রেশার, এবং 40% প্রেজেন্ট করে হচ্ছে সিস্টোলিক প্রেশার। যেহেতু এখানে 1/3 অফ পালস প্রেশার আছে, আবার পালস প্রেশারের মধ্যে আমার সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টলিক প্রেশার আছে,
এই জন্য মিন প্রেশারটা 60% ক্ষেত্রে নির্ভর করবে ডায়াস্টোলিক প্রেশারের উপর, 40% ক্ষেত্রে নির্ভর করবে সিস্টোলিক ব্লাড প্রেশারের উপর। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে একটা পেশেন্টের বা একটা মানুষের মিন প্রেশারটা যদি বেশি হয়, তাহলে আমরা চিন্তা করব তার ভবিষ্যতে হাইপারটেনশন ডেভেলপ করার চান্সটা অনেক বেশি। কি বললাম? মিন প্রেশার যদি বেশি হয়, ভবিষ্যতে হাইপারটেনশন ডেভেলপ করার চান্সটা অনেক বেশি। এবং এই মিন প্রেশারটাকেই আমার কি বলে, পারফিউশন প্রেশার বলে। ঠিক আছে? তো মিন প্রেশারটাকেই পারফিউশন প্রেশার বলে, এই কথাটা আমরা মনে রাখবো। তার মানে মিন প্রেশার যত বেশি হবে, আমার পারফিউশন প্রেশারটা তত বেশি হবে। এই কথাটা মনে রাখবো। তো ব্লাড প্রেশার সম্পর্কে বেসিক কথাগুলো আমরা বললাম। তো ব্লাড প্রেশার রেগুলেশনটা এটা আপনারা সবাই জানেন। শর্ট টার্ম রেগুলেশন, ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন, লং টার্ম রেগুলেশন, এগুলো সব কনসেপ্ট আপনারা জানেন। এর মধ্যে ব্যারোরিসেপ্টর থেকে অহরহ প্রশ্ন আসে, এবং আপনার কোনটা কোনটা মেকানিজম, যেমন রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম হলে সেটা কিন্তু ইন্টারমিডিয়েট টার্ম মেকানিজম, এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম হলে সেটা কিন্তু লং টার্ম। তাহলে কি বললাম? রেনিন অ্যাঞ্জিওটেনসিন যদি ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে বাড়ায়, সেটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট টার্ম। আর রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম যদি আমার কি করে, আলটিমেটলি অ্যালডোস্টেরনের মাধ্যমে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে, সেক্ষেত্রে আমার এটা লং টার্ম মেকানিজম। এবং একটা কথা মনে রাখবো, এখানে আমরা স্পেশাল ভাবে ব্যারোরিসেপ্টরটা হচ্ছে আমার একটা বাফার সিস্টেম। অর্থাৎ আমার ব্লাড প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে ব্যারোরিসেপ্টর সেই ব্লাড প্রেশারটাকে কমায় দিবে। আবার ব্লাড প্রেশার যদি কোনো কারণে কমে যায়, তাহলে ব্যারোরিসেপ্টর সেটাকে বাড়ায় দিবে। দুইটা কথা বললাম, ঠিক আছে? তাহলে বায়োরিসেপ্টর একটা বাফার সিস্টেম। এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি নিয়ে আসছি, একটা আলোচনা। এটার মাধ্যমে আপনি কিন্তু অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। এসবি আসলে এসবিও অ্যান্সার করতে পারবেন। সেটা কি? আমার ভলিউম রিফ্লেক্স। ভলিউম রিফ্লেক্সটা একটু আমরা চিন্তা করি। আমার যদি, আমরা কি জানি, আমার বডিতে বেশি পরিমাণে ব্লাড আসলে সেটা আমার কি করবে? ব্লাড প্রেশার বাড়ায় দিবে। ব্লাড প্রেশার বাড়ায় দিলে আমার ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হবে। আর ব্যারোরিসেপ্টর যদি কোনো কারণে স্টিমুলেটেড হয়, তাহলে সে সবকিছুকে কমায় দিবে। কি বললাম? ব্যারোরিসেপ্টর যদি কোনো কারণে স্টিমুলেটেড হয়, সে হচ্ছে সবকিছুকে কমায় দিবে। এই কথাটা আমরা মনে রাখবো। তাহলে দেখেন, আবার আরেকটা হার্টের প্রোটেকটিভ মেকানিজম আছে। আপনি হঠাৎ করে একটা মানুষের দেহে 3 লিটার ব্লাড দিয়ে দিচ্ছেন, বা 3 লিটার ফ্লুইড দিয়ে দিচ্ছেন। তো এই ফ্লুইডটা আলটিমেটলি কোথায় আসবে? আপনার হার্টে ফেরত আসবে ভেনাস রিটার্ন হয়, ঠিক না? তো হার্টে ফেরত আসলে, হার্ট যদি এই ফ্লুইডটাকে বের করতে না পারে, তাহলে তার কি হবে? তার কিন্তু হার্ট ফেলিওর ডেভেলপ করবে। এই জন্য হার্টের একটা নর্মাল মেকানিজম আছে। এখানে যদি খুব বেশি পরিমাণে ব্লাড ফেরত আসে, নর্মালের চেয়ে বেশি, সে সিম্প্যাথেটিক স্টিমুলেশন করে হার্ট রেটটা বাড়ায় দেয়। কি বললাম? হার্টে যদি বেশি পরিমাণে ব্লাড, রাইট হার্টে মনে করেন রাইট অ্যাট্রিয়ামে বেশি পরিমাণ ব্লাড ফেরত আসছে, তো সে কি করবে? সে বেশি বেশি করে হার্ট রেট করে, বেশি বেশি করে কন্ডাকশন করে, সে ব্লাডটাকে আগে বের করে দিবে। তো হার্ট রেট যদি বেশি যায়, এবং ব্লাড যদি বেশি পরিমাণে আসছিল সেটা ফেরত যায়, তো আলটিমেটলি কি হবে? আমার কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাবে। আর কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে মানে আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর ব্লাড প্রেশার বেড়ে যাবে মানে আমার উপরের দিকে ক্যারোটিড সাইনাস এবং অ্যাওর্টিক আর্টে গিয়ে জোরে ধাক্কা দিবে। সেখানে আমার ব্যারোরিসেপ্টর আছে, ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হবে। আর ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হলে সবকিছু কমায় দেয়। আর ব্যারোরিসেপ্টর যদি স্টিমুলেট না হয়, তাহলে সবকিছু বাড়ায় দেয়। তো আলটিমেটলি আপনার বেশি পরিমাণে ব্লাড আসলো, প্রথম দিকে কিন্তু আপনার হার্ট রেট বেড়ে গেল। এটাকেই বলে ব্রেন বিচ রিফ্লেক্স। আবারও বলছি কি, আপনি হঠাৎ করে বেশি পরিমাণে ফ্লুইড একটা বড় মানুষের দেহে ঢুকাই দিচ্ছেন, সেটা রক্ত হতে পারে বা ফ্লুইড, যে কোনো ফ্লুইড হতে পারে। হঠাৎ করে বেশি পরিমাণে ব্লাড, অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে ব্লাড আপনি যদি দিয়ে দেন, তাহলে এটা কি হবে? আমার বেশি পরিমাণে ভেনাস রিটার্ন হবে। তো বেশি পরিমাণে ভেনাস রিটার্ন হলে সেটা হার্টের অ্যাট্রিয়াল যে রিসেপ্টর আছে সেটাকে স্ট্রেচ করবে। আর সেটা যদি স্ট্রেচ হয়, তাহলে আমার সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে প্রথম দিকে হার্ট রেট বেড়ে যাবে। তো হার্ট রেট যদি বেড়ে যায়, তাহলে আমার ব্রেন বিচ রিফ্লেক্সটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এবং আমার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। এই যে বেশি পরিমাণে ব্লাড আসলো, হার্ট রেট বেড়ে গেল, এটাকে ব্রেন বিচ রিফ্লেক্স বলে। তো কার্ডিয়াক আউটপুট এবার বেড়ে গেল, কার্ডিয়াক আউটপুট বেড়ে গিয়ে আমার বিপি বেড়ে গেল। বিপি বেড়ে গিয়ে উপরের দিকে আমার ব্যারোরিসেপ্টর আছে, ব্যারোরিসেপ্টরকে স্টিমুলেট করলো। আর ব্যারোরিসেপ্টর স্টিমুলেট হলে সে কি করবে? আমার হার্ট রেটটাকে কমাই দিবে, ফোর্স অফ কন্ট্রাকশন করে দিবে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমাই দিবে। এটা একটা মেকানিজম। আরেকটা মেকানিজম হচ্ছে কিডনির মাধ্যমে আমার ফিল্ট্রেশন বাড়াই দিবে, রিঅ্যাবজর্পশন কমাই দিবে, সিক্রেশন গুলো বাড়াই দিবে। কারণ এএনপি সিক্রেশন হবে রাইট এট্রিয়াম থেকে, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, মানে আমাদের ইউরিন দিয়ে বেশি বেশি পরিমাণে সোডিয়াম যাবে। সোডিয়াম গেলে সোডিয়ামের সাথে ওয়াটার যাবে। তো আলটিমেটলি আমার কিন্তু ইউরিন ভলিউমটা কমে যাবে। আর ইউরিন ভলিউমটা যদি কমে যায়, তাহলে আমার আলটিমেটলি ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে যাবে। হঠাৎ করে যে আমি বেশি পরিমাণে ব্লাড দিছিলাম, সেটাকে কম্পেনসেট করে ফেলবে।
ঠিক আছে? তো এই জিনিসটা তার মানে বেশি পরিমাণ ব্লাড দিলে প্রথমে হার্ট রেট বাড়বে, বেড়ে গিয়ে বিপি বাড়বে, তারপরে আবার হার্ট রেটটা রিফ্লেক্সলি কমবে। কেন? এই ইনক্রিজ বিপিটা আমার ব্যারোরিসেপ্টরকে যাই স্টিমুলেটেড করবে। আর বাকি হচ্ছে আমার কিডনির মাধ্যমে বেশি বেশি ইউরিন প্রোডাকশন করে ওই অতিরিক্ত ব্লাডটাকে আমার বের করে দিবে। এই জিনিসটা খেয়াল করব। তাহলে দেখেন, এখানে একটা প্রশ্ন আপনার এবার, আমরা আবার 36 নম্বর প্রশ্নে চলে আসছে সিরিয়াস ফিজিওলজির। দেখেন, দ্য পাস প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, আচ্ছা, পাস প্রেশার ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রোক ভলিউম, বাকি সবকিছু ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দেখেন, আপনার কমপ্লায়েন্স অফ দ্য আর্টারিয়াল ব্লাড ফ্লো, তাহলে কমপ্লায়েন্সের সাথে কি আমার হচ্ছে যে ইনভার্সলি প্রপোর্শনাল, তারপর হচ্ছে ইলাস্টির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এই কথাটা মনে রাখতে বলছি। হার্ট রেট, হার্ট রেটের সাথে হচ্ছে আমার ডিরেক্টলি প্রপোর্শনাল না। কারণ হচ্ছে হার্ট রেট যদি আমার বাড়ে তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু বাড়বে। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারে কি হবে? তো আলটিমেটলি কিন্তু আমার পাস প্রেশারের সাথে এটা ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই। আপনি যদি মনে করেন যে পাস প্রেশার মানে হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, হার্ট রেট বাড়ছে এর জন্য আমার কার্ডিয়াক আউটপুট বাড়ছে, আর কার্ডিয়াক আউটপুট বাড়লে আমার কি বলে পাস প্রেশার বেড়ে যাবে, তাহলে কিন্তু হবে না। কারণ হার্ট রেট বাড়লেই কার্ডিয়াক আউটপুট কিন্তু বাড়বে না। হার্ট রেট বাড়ে যদি স্ট্রোক ভলিউম আবার কমে যায় তাহলে কিন্তু কার্ডিয়াক আউটপুট বাড়তে পারবে না। ঠিক আছে? তো এই জিনিসটাও কিন্তু আমরা খেয়াল করব। আর ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেল, ডায়ামিটার যত বেশি হবে তত কিন্তু আমার কি হবে, রেজিস্ট্যান্সটা তত কম হবে। আপনি যদি এখন ডাইরেক্টলি মনে করেন যে রেজিস্ট্যান্সটা কম হয়েছে, তার মানে হচ্ছে আপনার কি বলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে গেছে। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে গেলে পাস প্রেশার বেড়ে যাবে, কিন্তু এটার সাথে কিন্তু ডাইরেক্টলি সম্পর্ক না। কারণ হচ্ছে এখানে আপনার আলটিমেটলি সিস্টোলিক ব্লাড প্রেশারের সাথেও একটা সম্পর্ক আছে। তো আলটিমেটলি আপনি একটা জিনিসই শুধু খেয়াল করবেন, পাস প্রেশার একটা জিনিসের ডাইরেক্টলি সমানুপাতিক, সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম, এবং বাকিগুলোর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? তাহলে কমপ্লেন্স অফ দ্য আর্টেরিয়াল ভেসেল এটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ইলাস্টির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। হার্টের ডায়ামিটারের সাথে পাঁচ মিটারের সম্পর্ক আছে, কিন্তু ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। এই কথাটা আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে যে যে কথাটা আমি ব্রেন বিট রিফ্লেক্স এবং বায়োরিসেপ্টর রিফ্লেক্স নিয়ে আলোচনা করলাম, সেখানে এই প্রশ্নটা আসছে। দেখেন, ইনক্রিজ ইন দ্য রাইট অ্যাট্রিয়াল প্রেশার, কি বললাম? ইনক্রিজ ইন দ্য রাইট অ্যাট্রিয়াল প্রেশার অ্যান্ড ভলিউম লিড টু ইনক্লুড, আচ্ছা, রাইট অ্যাট্রিয়াল প্রেশার এবং ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে? প্রথমেই হচ্ছে আমার অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাট্রিয়াল নাইট্রিক পেপটাইড সিক্রেশন, ব্লাড ভলিউম বেড়ে গেছে, তার মানে আমার রাইট অ্যাট্রিয়ামে বেশি স্ট্রেচ হবে। স্ট্রেচ হলে সেখানে এএনপি বেশি বেশি সিক্রেশন হবে। কেন বেশি বেশি সিক্রেশন হবে? সোডিয়ামটা যাতে এবং ওয়াটারটা যাতে ইউরিন দিয়ে বের হয়ে যেতে পারে। তারপরে বি নাম্বারে বলা আছে অ্যান ইনক্রিজ ইন দ্য হার্ট রেট। তো এখানে যে ব্রেন বিচ রিফ্লেক্সের কারণে হার্ট রেট বেড়ে যাবে। দেখেন, আপনি কিন্তু চিন্তা করতে পারেন, ব্লাড প্রেশার বেড়ে গেছে, তার মানে এখন তো হার্ট রেট কমে যাবে, কারণ ও নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে ব্লাড প্রেশার কমায় দেওয়ার চেষ্টা করবে। কিন্তু দেখেন, ইনক্রিজ ইন দ্য হার্ট রেট কেন হয়েছে? প্রথমে হার্ট নিজেকে প্রোটেক্ট করতে চাবে, তার যে বেশি পরিমাণে ব্লাড আসছে সে আগে ওই ব্লাডটাকে হার্ট থেকে বের করতে চাবে, তারপর বডির মেকানিজমে সে ব্লাড প্রেশারটা কমাইতে চাবে। এই জন্য ব্রেন বিচ রিফ্লেক্সটা হার্টের নিজস্ব প্রোটেকটিভ একটা মেকানিজম। তো আলটিমেটলি সে বেশি হার্ট রেট করে তার অতিরিক্ত পরিমাণ ব্লাডটা যে জমা হয়েছে, ভেনাস রিটার্ন হয়েছে অতিরিক্ত পরিমাণ ফ্লুইডটা, সো আলটিমেটলি সেটাকে সে বের করে দিবে। তারপরে সি নাম্বারে বলা আছে অ্যান ইনক্রিজ ইন দ্য রেনিন সিক্রেশন। তো রেনিন সিক্রেশন তো আপনার কমে যাবে, কারণ অলরেডি ব্লাড ভলিউম বেশি আছে, এই জন্য রেনিন সিক্রেশন কমে যাবে। ডি নাম্বারে বলা আছে অ্যান ইনক্রিজ ইন দ্য এডিএস সিক্রেশন। এডিএস কি? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, তার মানে এ বেশি বেশি পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে। তাহলে দেখেন, অলরেডি ভলিউম বেশি, এডিসিকেশন তো তাহলে কমে যাবে, ঠিক না? সেটা বেড়ে যাওয়ার কিন্তু কোনো চান্স নাই। তারপর ডাইলেটেশন অফ দ্য এফারেন্ট আর্টেরিয়ল অফ দ্য কিডনি, যেহেতু আমার জিএফআর বাড়তে হবে, ইউরিন দিয়ে বেশি বেশি পরিমাণে আমার যেতে হবে, ইউরিন দিয়ে বেশি ওয়াটার যেতে হবে, অর্থাৎ বেশি বেশি পরিমাণে ইউরিন প্রোডাকশন করতে হবে। সো আলটিমেটলি এফারেন্ট আর্টেরিয়লটা ডাইলেটেশন হয়ে আমার জিএফআরটা কিন্তু বেড়ে যাবে। এই কথাটা কিন্তু আমরা খেয়াল করবো। তারপর চলে আসেন মিন প্রেশার। মিন প্রেশার মানে কি? আলটিমেটলি আমরা কি বলছি? ডায়াস্টোলিক প্রেশার। সো আলটিমেটলি ডিটারমেন্টস এজ পারফিউশন প্রেশার, এটা তো ঠিকই আছে। বি নাম্বারে বলা আছে কন্ট্রোলস টিস্যু ব্লাড ফ্লো, যে কথা আমি বলছি মিন প্রেশার উপরেই পারফিউশন প্রেশার নির্ভর করবে। মিন প্রেশারটা যেরকম থাকবে আপনার অর্গানটা সেরকম ভাবে পারফিউশনটা পাবে। ঠিক আছে? তারপর বি নাম্বারে কন্ট্রোল ব্লাড ফ্লো, পারফিউশন মানে ব্লাড ফ্লোর কথাটা চলে আসতেছে। ইটস অ্যাফেক্টেড মোস্টলি বাই সিস্টোলিক ব্লাড প্রেশার, কথাটা ভুল আছে। কারণ
এটা কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সাথে বেশি রিলেটেড। তারপরে ডি নাম্বারে বলা আছে ডিপেন্ডস অন কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুটের উপর নির্ভর করবেই তো, কারণ মিন প্রেশারটা যেহেতু সিস্টোলিক ডায়াস্টোলিক দুইটার উপরই নির্ভর করে, বেশি নির্ভর করে ডায়াস্টোলিকের উপরে। কিন্তু কার্ডিয়াক আউটপুটের সাথে যেহেতু সিস্টোলিক ব্লাড প্রেশারের ডাইরেক্টলি সম্পর্ক, এই জন্য এটা ডিপেন্ডস করবে এটার উপর। তারপর ই নাম্বারে বলা আছে ইজ রেগুলেটেড ডিরেক্টলি বাই ভেসোমোটর টোন। আচ্ছা, ভেসোমোটর টোন মানে কি? একটা ভেসেলে যে মোটর টোন আছে সেটার উপর রেজিস্ট্যান্স নির্ভর করবে। আর রেজিস্ট্যান্সের উপর কি নির্ভর করবে? রেজিস্ট্যান্সের উপর তো আমার নির্ভর করবে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তার মানে মিন প্রেশারটাও আলটিমেটলি ভেসোমোটর টোনের উপর নির্ভরশীল কিন্তু থাকছে। ঠিক আছে। তারপরে দেখেন, আরেকটা বলছে ভলিউম ওভারলোড ইনডিরেক্টলি অ্যাক্ট এজ এ প্রেশার কন্ট্রোলার। হঠাৎ করে ভলিউম বেড়ে গেছে, আপনার প্রেশার কন্ট্রোল হবে কিভাবে? তাহলে আপনি চিন্তা করেন, আপনার হচ্ছে ইনক্রিজ সিক্রেশন অফ এডিএইচ। এডিএইচ যদি বাড়ে তাহলে তো আমার ওয়াটার বেশি রিঅ্যাবজর্পশন হবে ইউরিনে, তাহলে অলরেডি ভলিউম বেশি, তাহলে এডিএইচ সিক্রেশন হওয়ার তো কোনো সুযোগই নাই, কমে যাবে। বি নম্বরে বলা আছে ইনক্রিজ সিক্রেশন অফ ফ্যাটাল নেট্রিউরেটিক পেপটাইড, আমরা জানি যে নেট্রিউরেটিক পেপটাইড বেড়ে যাবে। সি নম্বরে বলা আছে ইনক্রিজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তো বেশি বেশি করে ইউরিন প্রোডাকশনের জন্য গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা বেড়ে যাবে। ডি নম্বরে বলা আছে ইনহিবিশন অফ সিক্রেশন অফ রেনিন, কারণ রেনিন অ্যানজিওটেনসিন অ্যালাইস্টোন মেকানিজম যদি অ্যাক্টিভেটেড হয়, আরো বেশি পরিমাণে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। সো আলটিমেটলি আপনার কি হবে? ব্লাড ভলিউম আবার বেড়ে যাবে। এই জন্য ভলিউম যেহেতু বেড়ে গেছে, আপনার রেনিন সিক্রেশনটা কমে যাবে। ই নাম্বারটা ডিক্রিজিং টিবুলার রিঅ্যাবজর্পশন অফ গ্লুকোজ। আচ্ছা, টিবুলার রিঅ্যাবজর্পশনের সাথে গ্লুকোজের সাথে ভলিউম ওভারলোডের কোনো সম্পর্ক নাই, গ্লুকোজের রিঅ্যাবজর্পশনের সাথে গ্লাইসেমিক ইনডেক্সের সাথে সম্পর্ক। সো আলটিমেটলি এখানে কোনো ফ্যাক্ট নাই। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো এখন। এতক্ষণ ব্লাড প্রেশারের মেকানিজম, এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি, এটা পড়লেই কিন্তু আপনার প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট সিনারিও একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আপনি ব্লাড প্রেশার থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনি কিন্তু পারবেন। এটা নিয়ে তো কারো প্রশ্ন নাই নাকি ব্লাড প্রেশার নিয়ে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমি কার্ডিয়াক সাইকেল নিয়ে চলে যাবো। এই কার্ডিয়াক সাইকেল নিয়ে আমাদের কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন আসতেছে, এবং ট্রু ফলস এসবি দুইটা জিনিস আসতেছে। তো এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই অবহেলা করে পড়ি না, মনে করি কঠিন। কিন্তু আলটিমেটলি কার্ডিয়াক সাইকেলে এত কিছু কিন্তু আমাদের পড়া লাগে না, ভালভুলার রিলেশন গুলো পড়লেই কিন্তু হয়। অর্থাৎ কখন কোন ভালভ ক্লোজ হচ্ছে এবং কোন সাইকেল শুরু হচ্ছে, এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, প্রশ্ন যেভাবেই আসুক আমাদের জন্য কিন্তু কঠিন হবে না। যেমন দেখেন, আমরা সাইকেল মানে কি বোঝাই? সিস্টল ডায়াস্টল দুইটা জিনিস বোঝায়, ঠিক না? সো অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এই চিত্রতে দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, যেটা হলুদ করে বাইরে দেওয়া আছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল আমার স্ক্রিনের, ঠিক আছে? তো ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শেষ দিকে দেখেন, তার নিচে দেখেন সবুজ অক্ষরে এস লেখা আছে। এস মানে অ্যাট্রিয়াল সিস্টল, ঠিক আছে? তার মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শেষে এসে আমার অ্যাট্রিয়াল সিস্টল হচ্ছে। কি বললাম? ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শেষে এসে আমার অ্যাট্রিয়াল সিস্টল হচ্ছে। এই কথাটা কিন্তু আমি মনে রাখবো, ঠিক আছে? তো আলটিমেটলি কি হচ্ছে দেখেন, ভেন্ট্রিকুলার সিস্টলের শেষে এসে যদি আমার অ্যাট্রিয়াল সিস্টল হয়, তার মানে বোঝা যাচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল মানে কি? ভেন্ট্রিকুলার ডায়াস্টল মানে আমার এখান থেকে ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসতেছে, ঠিক না? ডায়াস্টল মানে কি? রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন মানে ভেন্ট্রিকুল ব্লাড নেবে। তো ভেন্ট্রিকল কিন্তু আগে থেকেই ব্লাড নিচ্ছিল। আগে থেকে কোন পাশ দিয়ে ব্লাড নিচ্ছিল? আমার হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝে যে ভালভ আছে, রাইট সাইডে আছে হচ্ছে আমার ট্রাইকাসপিড ভালভ, লেফট সাইডে আমার মাইট্রাল ভালভ। এই ভালভগুলো কিন্তু অনেক আগেই খুলে গেছে। ভেন্ট্রিকল ব্লাড নিচ্ছে, অ্যাট্রিয়াও ব্লাড নিচ্ছে। তো শেষ পর্যায়ে এসে অ্যাট্রিয়াল সিস্টল করে, অ্যাট্রিয়া কন্ট্রাকশন করে তার ব্লাডটা কিন্তু ভেন্ট্রিকলের মধ্যে পাঠাই দিল। সো আলটিমেটলি ভেন্ট্রিকল ডায়াস্টলের লাস্ট স্টেজে এসে অ্যাট্রিয়াল সিস্টল হয়। এই কথাটা কিন্তু খেয়াল করেন। এটা একটু পরে আমি আবার বুঝাবো, খালি এই কথাটা এখানে খেয়াল করেন যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শেষ পর্যায়ে এসে অ্যাট্রিয়াল সিস্টল হয়। তার আগে ভেন্ট্রিকুলার ডায়াস্টল এবং অ্যাট্রিয়াল ডায়াস্টল একসাথেই হতে থাকে। তার মানে পুরো বডি থেকে ব্লাড রাইট অ্যাট্রিয়াম এবং হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসতেই থাকে। রাইট অ্যাট্রিয়ামও ব্লাড নিচ্ছে, রাইট ভেন্ট্রিকলে ব্লাড নিচ্ছে। ওরকম ভাবে লেফট অ্যাট্রিয়ামও ব্লাড নিচ্ছে। এদের দুইজন করে যে ভালভ, মাইট্রাল ভালভ সেটাও খোলা আছে, লেফট ভেন্ট্রিকুলার ব্লাড নিচ্ছে। এবং শেষ পর্যায়ে এসে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করে তার মধ্যে যে ব্লাডটা আছে পুরোটাই ভেন্ট্রিকুলার মধ্যে পাঠায় দেয়। তারপর ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন বা ভেন্ট্রিকুলার ডায়াস্টল এটা হচ্ছে শেষ হয়।
এই চিত্র থেকে আমরা একটা জিনিস দেখলাম। তো কার্ডিয়াক সাইকেলে আমাদের অ্যাট্রিয়ামের কার্ডিয়াক সাইকেল নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথা নেই, কারণ হচ্ছে অ্যাট্রিয়ামে এত কমপ্লেক্সিটি নাই। এখানে কন্ট্রাকশন মাত্র 0.1 সেকেন্ড, ওটা নিয়ে আমাদের এত কিছু চিন্তা নেই। আমাদের ভেন্ট্রিকুলার কার্ডিয়াক সাইকেলটা নিয়ে বেশি চিন্তা। তো ভেন্ট্রিকুলার সিস্টোল আছে, ডায়াস্টোল আছে। ভেন্ট্রিকুলার সিস্টোলের মধ্যে তিনটা ফেজ আছে। প্রথমে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, ম্যাক্সিমাম ইজেকশন, রিডিউস ইজেকশন। তারপর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের মাঝে কয়টা আছে: প্রোটোডায়াস্টল, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, ডায়াস্টেসিস বা স্লো ফিলিং ফেজ, লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। তো এই পড়াগুলো কিন্তু এত কিছু চিন্তা না করলেও হুবহু করে তো আপনার কখনো প্রশ্ন আসে না। কিন্তু আলটিমেটলি আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন কোনটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বোঝাচ্ছে, কোনটা ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন বোঝাচ্ছে। নামগুলো শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। ইজেকশন মানে কি? ইজেকশন মানে বের হচ্ছে, তার মানে ভেন্ট্রিকুল কন্ট্রাকশন করছে। আর রিল্যাক্সেশন মানে কি? রিল্যাক্সেশন মানে সেখানে রিলিজ হচ্ছে, ফিলিং হচ্ছে মানে কি? সেখানে রিল্যাক্স হচ্ছে। তো আলটিমেটলি সেটা কিন্তু ডায়াস্টলের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমাদের মেইন চিন্তা হচ্ছে, আমি 5 মিনিটের মধ্যে আপনাদেরকে ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ডায়াস্টলের সাথে ভালভুলার রিলেশনটা একটু পড়াই দিব। ফলে যত ধরনেরই প্রশ্ন আসুক আপনি কিন্তু পেরে যাবেন। দেখেন, এখানে একটা কথা চিন্তা করেন, ভেন্ট্রিকুলার সিস্টোল, তোর মানে কি? ভেন্ট্রিকুল এখন কন্ট্রাকশন করবে। তো কন্ট্রাকশন করার আগে প্রথমেই যে ফেজটা আছে সেটার নাম বলছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। তো কন্ট্রাকশনের শুরুতে যে ফেজটা, সেটাকে কি বললো? আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। সো আলটিমেটলি আপনি চিন্তা করেন, ভেন্ট্রিকল যদি আইসোভলিউমেট্রিক ভাবে কন্ট্রাকশন করে, তার মানে নাম শুনেই বোঝা যাচ্ছে আইসো ভলিউম। তার মানে ভেন্ট্রিকলের দুইটা ভাগ, রাইট সাইডে ট্রাইকাসপিড এবং পালমানি ভালভ, এবং লেফট সাইডে আমার হচ্ছে মাইট্রাল ভালভ, এবং হচ্ছে আমার অ্যাওর্টিক ভালভ। সব ভালভগুলো ক্লোজ আছে। ক্লোজ থাকার পরে ভেন্ট্রিকলটা এটি ক্লোজড ক্যাভিটি হিসেবে কন্ট্রাকশন করছে। আবারও বলি, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন মানে বোঝা যাচ্ছে ভেন্ট্রিকলের যাওয়ার পথ এবং আসার পথ দুইটাই বন্ধ। অর্থাৎ ভেন্ট্রিকলের আসার পথ যদি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ট্রাইকাসপিড এবং মাইট্রাল ভালভ হয়, এবং যাওয়ার পথ যদি পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ হয়, সব ভালভগুলোই ক্লোজ। তার মানে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে সব ভালভ ক্লোজ হয়ে ভেন্ট্রিকলের ভলিউমটা সেম থাকছে। প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তারপরে চিন্তা করেন, ভেন্ট্রিকল সিস্টোল হচ্ছে, এর আগে কি ঠিক হচ্ছিল? এর আগে ডায়াস্ট্রল হচ্ছিল। ভেন্ট্রিকুলার সিস্টোলের আগে কি হচ্ছিল? ডায়াস্ট্রল হচ্ছিল না? ডায়াস্ট্রলের পরেই তো সিস্টোল শুরু হবে, আবার ডায়াস্ট্রল হবে, আবার সিস্টোল শুরু হবে। তো ডায়াস্ট্রল হওয়া মানে কি? ডায়াস্ট্রল হওয়া মানে ভেন্ট্রিকুলার মধ্যে ব্লাড আসতেছিল। তাহলে ডায়াস্ট্রলের চিত্রটা যদি আমরা চিন্তা করি, দেখেন লাস্ট অংশটাতে, দেখেন লাস্টে কি লেখা আছে? লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। তার মানে ডায়াস্ট্রলের লাস্টে হয়েছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এই সময় আমার রাইট সাইডে ট্রাইকাসপিড ভালভ এবং লেফট সাইডে আমার মাইট্রাল ভালভ, এটা কিন্তু খোলা আছে। খোলা আছে, আর ট্রেমো ব্লাড নিচ্ছে, ভেন্ট্রিকুলার ব্লাড নিচ্ছে। তো ব্লাড যদি এদিক দিয়ে যায়, তাহলে এই ভালভটা তো খোলা ছিল, ঠিক না? তার মানে ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল পর্যন্ত, শেষ পর্যন্ত অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ কিন্তু খোলা ছিল। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ যদি খোলা থাকে, তাহলে সিস্টোলের শুরুতেই আমরা পাচ্ছি আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভগুলো কিন্তু বন্ধ পাচ্ছি। রাইট সাইডে ট্রাইকাসপিড এবং লেফট সাইডে মাইট্রাল, দুইটাই কিন্তু বন্ধ পাচ্ছি। তার মানে এর ঠিক আগ পর্যায়ে খোলা ছিল, বন্ধ হয়েই কিন্তু আমার সিস্টোলটা শুরু হয়েছে। তার মানে আমি যদি বলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ট্রাইকাসপিড এবং মাইট্রাল ভালভগুলো কখন ক্লোজ হয়, সেটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের শুরুতেই। তো এখানে আমরা ফার্স্ট হাফ পাই। আমরা জানি যখন ট্রাইকাসপিড এবং মাইট্রাল ভালভ বন্ধ হয়, তখন আমরা ফার্স্ট হাফ পাই। তার মানে এখানে আমার হয়ে গেল। এরপরে আমার র্যাপিড ইজেকশন ফেজ। ইজেকশন মানে হচ্ছে ব্লাড বের হয়ে যাবে ভেন্ট্রিকল দিয়ে। ভেন্ট্রিকল দিয়ে ব্লাড আসলে কোন দিকে যাবে? রাইট হার্ট থেকে আমার লাংসে যাবে, লেফট হার্ট থেকে আমার পুরো শরীরে যাবে। তো এখানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার মানে অ্যাওর্টিক ভালভ এবং পালমারি ভালভ খুলে গেল। এখানে তো আর কোনো হার্ট সাউন্ড পাবো না। ভালভ খুললে আমরা কোনো হার্ট সাউন্ড পাই না। তবে স্লো ইজেকশন ফেজে আস্তে আস্তে করে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কমে গেল, আস্তে আস্তে ব্লাড গেল। সো আলটিমেটলি ভেন্ট্রিকুলার সিস্টোলে আমাকে একটা জিনিসই মনে রাখতে হচ্ছে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, যার শুরুতে আমার ট্রাইকাসপিড এবং আমার হচ্ছে মাইট্রাল ভালভ, অর্থাৎ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, এভি ভালভ, এগুলো ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পরেই আমার ভেন্ট্রিকুলার সিস্টোলটা শুরু হয়। আর এই জন্য এই ভেন্ট্রিকুলার সিস্টোলে যেহেতু অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ হয়, আমি ফার্স্ট হার্ট সাউন্ড পাই। তার মানে ফার্স্ট হার্ট সাউন্ড কখন পাচ্ছি? ভেন্ট্রিকুলার সিস্টোলের সময়।
সিস্টল আমাদের পড়া শেষ। এরপরে আমরা ডায়াস্ট্রল পড়বো। তো ডায়াস্ট্রলের শুরুতেই আমাদের কি আসতেছে, পোটো ডায়াস্ট্রল, তারপর দেওয়া আছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। এই সিস্টল এবং ডায়াস্ট্রলের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটাকেই বলা হচ্ছে পোটো ডায়াস্ট্রল। এটা অল্প সময়, দেখেন 0.04 সেকেন্ড। তো আলটিমেটলি এটা খুবই অল্প সময়, তারপরেই শুরু হয়ে যায় আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। তার মানে আবারও আগে আইসোভলিউমেট্রিক বা আইসোমেট্রিক যেটাই বলুক, তার মানে ভলিউমটা আইসো থাকছে, তার মানে ভেন্ট্রিকুলের দুইটা ভালভই বন্ধ থাকছে। এই পাশের ভালভও বন্ধ থাকছে, এই পাশের ভালভও বন্ধ থাকছে। দুইটা ভালভই বন্ধ থাকছে, রাইট আর্টিয়ামের, রাইট ভেন্ট্রিকুলার এবং লেফট ভেন্ট্রিকুলার দুইটা ভালভই বন্ধ থাকছে। সো আলটিমেটলি আমরা সিস্টোলের কথা যদি আবার ভাবি, সিস্টোলের সময় আমার অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভ যেহেতু ব্লাড যাচ্ছিল, এই দুইটা ভালভ খোলা ছিল, ঠিক না? তার মানে এই ভালভ দুইটা বন্ধ হলে কখন? আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের শুরুতে বা পোটোডায়াস্টলের শেষে। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের প্রথমেই আমরা আমাদের অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভ, যেটাতে আমার রাইট ভেন্ট্রিকল দিয়ে ব্লাড যাচ্ছিল এবং লেফট ভেন্ট্রিকল দিয়ে ব্লাড যাচ্ছিল, এই ভালভ দুইটা ক্লোজ হয়ে গেল। তাহলে পোটোডায়াস্টলের শেষে বা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের শুরুতেই আমরা সেকেন্ড হার্ট সাউন্ড পাই। কেন? আমার অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভ দুইটা ক্লোজ হয়ে গেছে এই জন্য। বুঝা গেছে? তাহলে এরপরে আমাদের ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। তাহলে দেখেন, এখানে যেহেতু ক্লোজ ক্যাভিটি হিসেবে ভেন্ট্রিকলটা ডায়াস করতেছিল, রিল্যাক্সেশন করতেছিল, এখানে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়। নেগেটিভ প্রেশার তৈরি হওয়ার কারণে হঠাৎ করে এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, রাইট সাইডে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ এবং লেফট সাইডে হচ্ছে মাইট্রাল ভালভ, এই দুইটা ভালভ হচ্ছে আমার খুলে গেল। এই দুইটা ভালভ যদি আমার খুলে যায়, তাহলে রাইট এট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকুলার আসা শুরু করলো, লেফট এট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকুলার আসা শুরু করলো। এই ব্লাড যে দ্রুত চলে আসলো, এটাকেই আমরা বলি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। তো ব্লাড দ্রুত আসলে সেখানে থার্ড হার্টফার্ন তৈরি হবে। এখানে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ দিয়ে আমার থার্ড হার্টফার্ন তৈরি হয়। তারপরে প্রেশার গ্রেডিয়েন্টটা কমে গেছে, রিডিউস ফিলিং ফেজ। তো প্রেশার গ্রেডিয়েন্টটা যদি কমে যায়, আলটিমেটলি আস্তে আস্তে ব্লাড আসবে। এখানে আর কিছু হবে না, ব্লাড শুধু আসবে, কোনো হার্ট সাউন্ড পাবো না। লাস্ট র্যাপিড ফিলিং ফেজে আমার কি হবে? একটু আগে প্রথমেই আমরা একটা চিত্র দেখেছিলাম, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শেষে এসে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করে। তার মানে এই লাস্ট স্টেজে এসে অ্যাট্রিয়ামটা জোরে কন্ট্রাকশন করে তার মধ্যে যতটুকু ব্লাড ছিল, এই ব্লাডটা সে ভেন্ট্রিকুলে পাঠায় দিল। তো অ্যাট্রিয়াম যদি জোরে তার ব্লাডটা ভেন্ট্রিকুলে পাঠায় দেয়, তাহলে আমরা ফোর্থ হার্ট সাউন্ড পাইলাম। ঠিক আছে? তার মানে আমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ তিনটা হার্ট সাউন্ডই পাচ্ছি আমরা ভেন্ট্রিকুলার ডায়াস্টলে। প্রথমে সেকেন্ড হার্ট সাউন্ড পাচ্ছি কখন? পোটো ডায়াস্টলের শেষ বা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের শুরুতেই। কেন পাচ্ছি? আমার অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। পরে ভিতরে যখন নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনের কারণে, তখন এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, রাইট সাইডে ট্রাইকাসপিড ভালভ এবং লেফট সাইডে মাইট্রাল ভালভ, এই দুইটা খুলে গিয়ে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম থেকে ব্লাড দ্রুত ভেন্ট্রিকুলে চলে আসলো। ফলে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ হলো। তার মানে আমি থার্ড হার্ট সাউন্ড পাই। তারপরে রিডিউস ফিলিং ফেজ, প্রেশার গ্রেডিয়েন্ট কমে গেছে, অল্প অল্প ব্লাড আসতেছে, এই সময় কোনো হার্ট সাউন্ড পাই না। এরপর লাস্ট র্যাপিড ফিলিং ফেজে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করে তার যতটুকু ব্লাড আছে পুরোটাই সে ভেন্ট্রিকুলে জোরে পাঠাই দিল। সো আলটিমেটলি আমি ফোর্থ থার্ড সাউন্ড পাচ্ছি। তো সেকেন্ড, থার্ড, ফোর্থ তিনটায় আমি পাচ্ছি ভেন্ট্রিকুলার ডায়াস্টলে। এবার চলে আসি আমরা প্রশ্নে। আমি একটু আলোচনা করলাম যাতে প্রশ্নটা বুঝতে আপনাদের সুবিধা হয়। তাহলে এখানে প্রশ্ন বলা হয়েছে কি, ইমিডিয়েটলি আফটার ক্লোজার অফ দ্য সেমিনুলার ভালভ দেয়ার ইজ। তাহলে আফটার ক্লোজার অফ দ্য সেমিনুলার ভালভ, সেমিনুলার ভালভ বলতে কোনগুলো ভালভকে বোঝায়? আমার অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভকে বোঝায়, ঠিক না? তো অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভকে যদি আমি বুঝাই, তাহলে এটা কি হয়? সেকেন্ড হার্ট সাউন্ড। তো সেকেন্ড হার্ট সাউন্ড কখন হয়? অ্যাওর্টিক পালমোনারি ভালভ কখন ক্লোজ হয়? একটু আগে আমরা পড়লাম ভেন্ট্রিকুলার ডায়াস্টলে। তার মানে পালমোনারি ভালভগুলো, অ্যাওর্টিক ভালভগুলো বন্ধ হওয়ার সাথে সাথেই আমার আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ শুরু হয়। এই কথা আমরা একটু আগেই পড়লাম। তার মানে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন আছে, তো এটা ডায়াস্টলের ফেজ। সরি, এটা সিস্টলের ফেজ, কন্ট্রাকশন মানেই সিস্টল, তো এটা ফলস হবে। পোটোডায়াস্টল, পোটোডায়াস্টলের শেষে সেমিনুলার ভালভগুলো ক্লোজ হয়। তো আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের শুরুতে ক্লোজ হয়। তাহলে পোটোডায়াস্টল তো আগে হচ্ছে, তারপর ক্লোজ হচ্ছে, তারপর আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন হচ্ছে, এই জন্য এটা ফলস হবে। তারপর আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, তার মানে এটা আমাদের ট্রু হবে। তারপর ডি নাম্বারে বলা আছে এ ডিক্রিজ ইন দ্য ভেলোসিটি অফ ব্লাড ফ্লো ইন দ্য অ্যাওর্টা ক্লোজ টু জিরো। ভেন্ট্রিকুলার যখন রিল্যাক্সেশন হচ্ছে, তখন তো অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার ব্লাড আসতেছে, তখন তো অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে আমার কোনো ব্লাড থাকবে না, ঠিক না? তো সেখানে তো ভ্যালোসিটি জিরোই হবে, জিরোর দিকে যাবে। এটা সহজ কথা। তারপরে এ ডিক্রিজ ইন দ্য ইন্টারভেন্ট্রিকুলার প্রেশার আপ টু 10 মিলিমিটার অফ মার্কারি। তাহলে দুইটা ভেন্ট্রিকুলার প্রেশারের ডিফারেন্সটা কমে যায়।
এটা আমি একটা চিত্র দেখাবো একটু পরে, তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো প্রেসার ডিফারেন্সটা দুই পাশেই কমে যায়, তো আলটিমেটলি এটা 10-এরও কম হয়ে যায়, এই জন্য এটা ট্রু হবে। তারপরে দেখেন এখানে কি বলছে, ডিউরিং দ্য কার্ডিয়াক সাইকেল ইন এ নর্মাল হিউম্যান অ্যাডাল্ট অ্যাট রেস্ট দ্য ব্লাড প্রেশার ইজ 120/70 মিলিমিটার অফ মার্কারি। 120/70 মিলিমিটার মার্কারি হলে আসলে আমার কি বোঝায় কার্ডিয়াক সাইকেলের সাথে? তাহলে বলছে লোয়েস্ট প্রেশার ইন দ্য লেফট ভেন্ট্রিকল ইজ 70 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, লোয়েস্ট প্রেসার ইফ লেফট ভেন্ট্রিকলে যদি 70 মিলিমিটার মার্কারি, এটা তো ভুল কথা। এটা হচ্ছে আমার অ্যাওর্টাতে আমরা মাপতেছি, ব্লাড প্রেশারটা মূলত আমার হার্টারিতে আমরা মাপতেছি। অ্যাওর্টা থেকে ট্রান্সমিটেড প্রেশারটা আমার যাচ্ছে কোথায়? আমার পেরিফেরিতে যাচ্ছে, আমার ব্র্যাকিয়াল আর্টারিতে যাচ্ছে, তখন ব্র্যাকিয়াল আর্টারিতে আমি ব্লাড প্রেশার মাপতেছি। তার মানে লোয়েস্ট প্রেশার লেফট ভেন্ট্রিকলে কিন্তু 70 না, এটা হচ্ছে অ্যাওর্টার লোয়েস্ট প্রেশার, ঠিক আছে? 120/70 হলে 70টা হচ্ছে আমার অ্যাওর্টার লোয়েস্ট প্রেশার। বি নাম্বারে বলা আছে ম্যাক্সিমাম প্রেশার ডিফারেন্স অ্যাক্রস দ্য মাইট্রাল ভালভ ইজ 120 মিলিমিটার অফ মার্কারি। তার মানে মাইট্রাল ভালভের উপাশে অর্থাৎ লেফট ভেন্ট্রিকল এবং আমার লেফট অ্যাট্রিয়ামের মধ্যে প্রেশার ডিফারেন্সটা 120 হবে। তার মানে আমার লেফট অ্যাট্রিয়ামে প্রেশার হচ্ছে 0 পর্যন্ত হতে পারে, এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেশার হচ্ছে 120 পর্যন্ত হতে পারে, যদি আমার ব্লাড প্রেশার 120/70 হয়, ঠিক আছে? এটা আমরা খেয়াল করব। তার মানে এটা কথাটা ঠিক আছে। তারপর ম্যাক্সিমাম প্রেশার ডিফারেন্স অ্যাক্রস দ্য অ্যাওর্টিক ভালভ ইজ 120 মিলিমিটার অফ মার্কারি। এটাও ঠিক আছে, কারণ হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার যত বেশি হবে, তার মানে এখানে আমরা বুঝবো যে আমার প্রেশার ডিফারেন্সটা অ্যাওর্টিক ভালভ মানে আমার লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মধ্যে প্রেশার ডিফারেন্সটা সিস্টোলিক ব্লাড প্রেশারের সমান হবে। অর্থাৎ এখানে আমাদের যেহেতু 120 হচ্ছে আমার সিস্টোলিক ব্লাড প্রেশার, আমার কিন্তু ব্লাড প্রেশারের ডিফারেন্সটা 120 পর্যন্ত হতে পারে। 2 নম্বরে বলা আছে যে দ্য লোয়েস্ট প্রেশার ইন দ্য অ্যাওর্টা ইজ 70 মিলিমিটার মার্কারি। এটা তো ঠিকই আছে, আমি কি বললাম? ব্লাড প্রেশার যদি 120/70 হয়, তাহলে আমরা বুঝবো যে অ্যাওর্টাতে ব্লাড প্রেশার 120 হাইয়েস্ট, আর 70 হচ্ছে লোয়েস্ট। এটা কিন্তু অ্যাওর্টা, সো আলটিমেটলি অ্যাওর্টার কথা বলছে, এই জন্য এটা ট্রু হবে। লোয়েস্ট প্রেশার ইন দ্য লেফট ভেন্ট্রিকল ইজ 0 মিলিমিটার অফ মার্কারি। এই প্রশ্নটা নিয়ে, এই অপশনটা নিয়ে একটু কনফিউশন আছে। আমার ইয়াতে বলছে, গ্যাননে বলছে যদি ডায়াস্টল হয় তাহলে লেফট ভেন্ট্রিকুলার প্রেশার 0 হতে পারে, কিন্তু ডেভিডসনের যে চিত্রটা দেওয়া আছে সেখানে কিন্তু বলা আছে লেফট ভেন্ট্রিকুলার প্রেশার 0 হবে না, সেটা কমপক্ষে 4 লোয়েস্ট দেওয়া আছে, ঠিক আছে? তো আলটিমেটলি এই জন্য ডেভিডসনের রেফারেন্স অনুযায়ী এটা কিন্তু ফলস হচ্ছে। দেখেন ডেভিডসনের চিত্রটা যদি আমি আপনাকে দেখাই, এই চিত্রটার কথা আমি বলছিলাম, তাহলে দেখেন আমার লেফট এট্রিয়ামে প্রেশার 0 হতে পারে, রাইট ভেন্ট্রিকুলার রাইট ভেন্ট্রিকুলার প্রেশারও ডায়াস্টলের সময় 0 হতে পারে, কিন্তু লেফট ভেন্ট্রিকুলার প্রেশার কিন্তু ডায়াস্টলের সময় 4 থেকে 12 হতে পারে, এর চেয়ে 0 কিন্তু হতে পারে না, বা লেফট এট্রিয়ামের প্রেশারও 4 থেকে 12 হতে পারে। তো আলটিমেটলি দুইটার মধ্যে প্রেশার ডিফারেন্সটা আমার সর্বোচ্চ কিন্তু আমার যা হতে পারে, লোয়েস্ট কিন্তু কখনোই 0 হতে পারে না, ঠিক আছে? এখানে কিন্তু সুন্দর একটা কথা বলা আছে, ঠিক আছে? তো আলটিমেটলি ডিভিশনের রেফারেন্স অনুযায়ী আমরা এটা দেখতেছি লেফট ভেন্ট্রিকুলার প্রেশার ডায়াস্টলের সময়ও 0 হয় না। হুম। এবং হচ্ছে যে কথাটা এখানে বলছিল, দেখেন প্রশ্নটাতে বলছে যে আমার যদি এখানে সিস্টোলিক প্রেসার বলতেই আমরা অ্যাওর্টার প্রেসারটা বোঝাই, এবং সিস্টোলের সময় দেখেন অ্যাওর্টার প্রেসারও 120/140, এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার প্রেসারও 90/140, এখানে 90/140। তার মানে দুইটাই কিন্তু আমার প্রেসারটা সমান থাকে। তবে গ্যাননের একটা রেফারেন্স হচ্ছে, গ্যাননে কি বলছে, আমার প্রেসার হচ্ছে অ্যাওর্টাতে সবচেয়ে বেশি 120, এবং লেফট ভেন্ট্রিকুলে 121। অর্থাৎ গ্যাননে বলছে লেফট ভেন্ট্রিকুলে একটু বেশি থাকে, -1, সিস্টোলের সময় বেশি থাকে, বা ডেভিডসনে বলছে সিস্টোলের সময় দুইটাতেই সমান থাকে। যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যে ব্লাড প্রেশারটা মেনটেন করতেছি বা মাপছি, এটা মূলত অ্যাওর্টার প্রেশার। এটা অ্যাওর্টার প্রেশার হচ্ছে লোয়েস্ট যেটা হবে সেটা ডায়াস্টোলিক প্রেশার, এবং অ্যাওর্টার প্রেশার হাইয়েস্ট যেটা হবে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। এবং আমার লেফট ভেন্ট্রিকুলার প্রেশার জ্ঞানে যদিও বলছে 0, ডেভিডসন অনুযায়ী কখনোই 0 হয় না। এই দুইটা কথা, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা এই জিনিসটা খেয়াল করলে কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা সহজ হচ্ছে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। হুম। তারপর এখান থেকে আরেকটা এসবি আসে, যে কখন আমার অ্যাওর্টা এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা লোয়েস্ট, অর্থাৎ অ্যাওর্টা এবং লেফট ভেন্ট্রিকুলার মধ্যে প্রেশার ডিফারেন্সটা কখন লোয়েস্ট হবে? তাহলে এটা কখন হবে? দেখেন সিস্টোলের সময় আউটার প্রেশার বলছে 120, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বলছে 121, তাহলে লোয়েস্ট কখন ডিফারেন্সটা? এই হচ্ছে
আমার সিস্টোলের সময়, তার মানে ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় অ্যাওর্টা এবং লেফট ভেন্ট্রিকুলার মধ্যে প্রেশারটা ডিফারেন্সটা লোয়েস্ট। তারপর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত মজার প্রশ্ন দেখেন কি বলছে, ডায়াক্রটিক নচ ইন দা অ্যাওর্টিক প্রেসার পালস, অ্যাওর্টিক প্রেসার পালস কার্ভ, মানে কি বলছে যে ডায়াক্রটিক নচ যখন হচ্ছে আপনার অ্যাওর্টিক প্রেসার পালসে, তখন আপনার কি কি হচ্ছে ডায়াক্রটিক নচ তাহলে কি? আমরা একটু চিন্তা করি, এই যে পালস ওয়েভ, এটা আমাদের পেরিফেরাল পালস যে আমরা মেজার করি, এরকম একটা ওয়েভ থাকে, একটা হচ্ছে সিস্টোলিক ফেজ, একটা ডায়াস্টোলিক ফেজ। তো ডায়াস্টোলিক ফেজের শুরুতে একটা ডায়াক্রটিক নচ পাওয়া যায়। এই নচটা কি জন্য হয়? আমরা অ্যাওর্টিক ভালভ ক্লোজারের জন্য। সো আলটিমেটলি এখানে ডায়াক্রটিক নচ বলতে বোঝাচ্ছে আমার এই অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয়ে গেছে। তো অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হইলে আমার হার্টে কি কি সাইকেল হয়, সেই প্রশ্নের উত্তরটা এখানে কিন্তু চাচ্ছে। দেখেন প্রথমে কি লেখা আছে, আমার অ্যাওর্টিক ডায়াক্রটিক নচ মানে কি? আমার অ্যাওর্টিক ভালভ ক্লোজার। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি অ্যাওর্টিক ভালভ কখন ক্লোজ হয়, আমি শুরুর দিকেই বললাম অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয় হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শুরুতে, অ্যাট দ্য ইন্ড অফ প্রোটোডায়াস্টল এবং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। এই কথাটা কিন্তু আমি বারবার বলছি। তার মানে এখানে কি বলছে, অকার্স অ্যাট দ্য ইন্ড অফ প্রোটোডায়াস্টল, তার মানে এটা ঠিক আছে। অ্যাওর্টিক ভালভ কখন ক্লোজ হয়, তাহলে অ্যাট দ্য ইন্ড অফ প্রোটোডায়াস্টলে। তারপরে বি নাম্বারে বলা আছে অকার্স অ্যাট দ্য ইন্ড অফ ভেন্ট্রিকুলার সিস্টল, তাহলে এখানে এই কথাটাও কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টলে হয় না। একটু আগে আমরা দেখছি ভেন্ট্রিকুলার ডায়াস্টলে হয়। তারপরে সি নাম্বারে বলা আছে অকার ডিউরিং দ্য র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ। ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ মানেই কি বোঝাচ্ছে, আমার কন্ট্রাকশন বোঝাচ্ছে। ইজেকশন মানে কি? ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে তার ব্লাডটা বাইরে বের করে দিচ্ছে। তো আলটিমেটলি কার্ডিয়াক সাইকেল মানে ভেন্ট্রিকুলার সাইকেল আমরা চিন্তা করব। সো আলটিমেটলি সি নাম্বারটা কিন্তু ফলস। ডি নাম্বারে বলা আছে কোইনসাইডস উইথ দ্য ক্লোজার অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। আমরা একটু আগে দেখলাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ হয় ভেন্ট্রিকুলার সিস্টলের সময়, এবং অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয় হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়। তাহলে এই দুইটা কিন্তু কোইনসাইড করার কোনো সুযোগ নাই। তারপর ই নাম্বারে বলা আছে কোইনসাইড উইথ দ্য ক্লোজ সেকেন্ড হার্ট সাউন্ড, তার মানে এটাও হচ্ছে আমার ঠিক আছে। কারণ আমার অ্যাওর্টিক ভালভ ক্লোজ হবে মানে কি, আমার সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হবে। তো আলটিমেটলি এটা হচ্ছে আপনাদেরকে এই জন্যই বুঝালাম যে এই কয়েকটা টপিকস নিয়ে সবার একটু কনফিউশন হয়, বিশেষ করে কার্ডিয়াক সাইকেল এবং ফিজিক্স অফ ব্লাড ফ্লো নিয়ে। এই দুটো টপিকস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা যদি এইভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়েন, আপনার যেভাবেই প্রশ্ন থাকুক আপনি পারবেন ইনশাল্লাহ। এমনি কারো কোনো প্রশ্ন আছে কোনো টপিকস নিয়ে বা যেগুলো ভাইয়া, আলোচনা? ভালসালভা ম্যানোভার যে 58 নাম্বার আর 59 নাম্বার কোশ্চেনে, হ্যাঁ, হ্যাঁ। ওইটাতে হচ্ছে আপনার ই নাম্বার অপশনে হচ্ছে 58তে ট্রু দেওয়া, আর হচ্ছে 59 নাম্বারে আবার ফলস দেওয়া। ওই জন্য এটা বুঝতে পারছি না যে ওটা আসলে সঠিক কোনটা হবে। আচ্ছা, এখানে বলছে কি ভালসালভা ম্যানোভার ইজ ফলোড বাই, দুইটা প্রশ্নই নাকি? প্রশ্নের দুইটাই স্টে- হচ্ছে ওই যে ডিপ ভা- এক্সপিরেশন এগেইনস্ট এ ক্লোজড গ্লটিস ইনক্রিজেস, এটা হচ্ছে আচ্ছা। 58 নাম্বার হুম, কোশ্চেন। আর 59 নাম্বার হচ্ছে হোয়েন এ পারসন পারফর্ম ডিপ এক্সপিরেশন এগেইনস্ট এ ক্লোজড গ্লটিস দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং, মানে দুটা সেম হুম, কোশ্চেনই আর কি। বুঝতে পারছি। তার মানে আমি একটু মানে ভালসাল, লাস্ট বুঝতে পারছি। হুম, তার মানে আপনি ভালসালভা ম্যানোভারটা যদি, হ্যাঁ বলেন আপু বলেন। হুম, লাস্ট অপশন যেটা আর কি, যে ব্লাড ভলিউম অফ হুম, সিস্টেমিক সার্কুলেশন, এটা কি বাড়বে? বা মানে এক জায়গায় ট্রু দেওয়া আছে, এক জায়গায় ফলস দেওয়া আছে, এটা আসলে হুম, কি হয়? মানে আমার প্রশ্ন হচ্ছে ভালসালভা হুম, ম্যানোভারে ব্লাড ভলিউমটা সিস্টেমিক সার্কুলেশনে বাড়বে না কমবে? বাড়বে। আমি একটু বলে দিই আপনার ভালসালভা ম্যানোভারটা, যেহেতু এটা বললেন এবং এটা রেসিডেন্সি পরীক্ষায় আসে, তো এটা আমি একবার বলে দিই তাহলে আপনার জন্য সহজ হবে, ঠিক আছে? আপনি একটু চিন্তা করেন, ভালসালভা ম্যানোভারটা আমরা কি করছি, আমরা স্ট্রেনিং করছি, ঠিক না? তো স্ট্রেনিং করা মানে কি, আমি হচ্ছে আমার অ্যাবডোমিনাল প্রেসার ইন্টারথোরাসিক প্রেসার বাড়াচ্ছি, তার মানে দুইটাই বাড়ছে ভালসালভা ম্যানোভারের সময়। তো অ্যাবডোমিনাল প্রেসার এবং আমার আমি যদি ইন্টারথোরাসিক প্রেসার বাড়াই, তাহলে আমার গ্রেট ভেসেল গুলো কি হচ্ছে, চাপা খাচ্ছে। আমার ইনফিরিয়র ভেনা কাভা, আমার সুপিরিয়র ভেনা কাভা, এগুলো চাপ খাচ্ছে। চাপ খাইলে আমার হার্টে কিন্তু ব্লাড ফেরত আসতে পারবে না, ঠিক না? সো হার্টে যদি ব্লাড ফেরত না আসতে পারে, তাহলে এই ব্লাড গুলো আমার কোথায় থাকবে? আলটিমেটলি আমার সিস্টেমিক সার্কুলেশনে সেগুলো থেকে যাবে। সো আলটিমেটলি ডিউরিং ভালসালভা ম্যানোভার, যখন আমি
এক্সপাইরেশন করছি এগেনস্ট এ ক্লোজ গোটাইটিস, তখন আমার ইন্টারথোরাসিক প্রেশারও বাড়ছে, ইন্টার অ্যাবডোমিনাল প্রেশারও বাড়ছে, কারণ আমি ফোর্সফুল এক্সপাইরেশন করছি। ফলে আমার গ্রেড ভেসেল গুলো চাপ খাচ্ছে। আর ব্রেড ভেসেল গুলো চাপ খায় যদি, তাহলে আমার হার্টে ভেনাস রিটার্ন হতে পারবে না। এই জন্য আমার সিস্টেমিক সার্কুলেশনে বেশি পরিমাণে ব্লাড থেকে যাবে। তো এখানে ইন্টারথোরাসিক প্রেশার যেমন বাড়বে, ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার যেমন বাড়বে, সেরকম আমার সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড ভলিউমটাও বাড়বে, কারণ আমার থ্যাংক ইউ হার্টে কম ভাইয়া। কম ফেরত আসতেছে। ঠিক আছে আপু, ধন্যবাদ। এমনি যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আজকে তিনটা তো কনফিউশন টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি, কারণ সবকিছু তো আলটিমেটলি আলোচনা করা সম্ভব না। তবু কারো প্রশ্ন থাকলে করতে পারেন, আপু তো করলো। এছাড়া আর কারো প্রশ্ন না থাকলে আমি শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে সবার শুভকামনা থাকলো, সবাই দ্রুত ভালো করে বুঝে বুঝে লাস্ট আউটটা সলভ করেন এবং কনসেপ্ট গুলো ক্লিয়ার করেন। আপনাদের মেন্টরদের প্রশ্ন করেন, যে করেই হোক কনসেপ্টটা ক্লিয়ার করেন, আপনার জন্য রেসিডেন্সি পরীক্ষা অনেক সহজ মনে হবে ইনশাল্লাহ। তাহলে ধন্যবাদ, আজকের সেশন এখানেই শেষ করছি। সালাম আলাইকুম।